আচ্ছা তাহলে দেখো রেফারেন্সের মধ্যে আমি আগের দিন কি করিয়েছিলাম, টেবিল অফ কন্টেন্টটা করিয়েছিলাম, তাই তো। আচ্ছা আজকে দেখো নেক্সট কি আছে, ফুটনোট। ফুটনোট আর এন্ড নোট। ফুটনোট কাকে বলে জানো? দেখেছো ফুটনোট? বইয়ের মধ্যে থাকে, দেখেছো? দেখবে বইয়ের মধ্যে থাকে যে একটা বড় ধরো কোনো একটা স্টোরি লেখা আছে, স্টোরির মধ্যে কোনো একটা ওয়ার্ডের পাশে এরকম ওপরে থেকে ওয়ান বলে দেওয়া থাকে, আর একদম নিচে ওই পেজেরই একদম লাস্টে দেখো ওর এক্সপ্লেনেশন বা মিনিং দেওয়া থাকে। থাকে তো, ওটাকে কি বলে ফুটনোট। যে যেই পেজে তোমার ওই ওয়ার্ডটা আছে সেই পেজে নিচেই তোমাকে মিনিংটা বা এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে। তাহলে দেখো যে কোনো একটা ওয়ার্ড আমি এখান থেকে সিলেক্ট করছি, করে ইনসার্ট ফুটনোটে ক্লিক করছি, করতে দেখো দিয়ে দিয়েছে ওই পেজের মধ্যে ওয়ান দিয়ে। তাহলে এখানে যা খুশি একটা লিখে দিলাম। এবার দেখো আমি ডকুমেন্ট ওয়ার্ডের উপর দিয়েছিলাম, দেখো ডকুমেন্ট ওয়ার্ডের পাশে দেখো আমাকে এই যে নিউমেরিক ওয়ান দিয়ে দিয়ে দিয়েছে। এখানে কাটতে রাখলে দেখো দিয়ে দিয়েছে যে আমি কি ফুটনোট দিয়েছি, বোঝা গেল। নেক্সট তারপরে দেখো আরেকটা আছে ইনসার্ট এন্ড নোট। দুটো হয়, একটা হচ্ছে ফুটনোট আর একটা এন্ড নোট। এবার দেখো ফুটনোটটা কোথায় হচ্ছে, দেখো আমি এটা ফার্স্ট পেজে দিয়েছি, তাই দেখো ফার্স্ট পেজের লাস্টে আমাকে কিন্তু ফুটনোটটা দিয়ে দিয়েছে, তাই তো। এবার দেখো আমি আবার একটা পেজ ইনসার্ট করছি, কন্ট্রোল এন্টার দিলাম, আবার ইকুয়ালস টু র্যান ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো আবার ধর রিডিং ওয়ার্ডের উপর আমি ফুটনোট দেবো, তাহলে রিডিং ওয়ার্ডটা সিলেক্ট করলাম, করে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, আবার দেখো টু দিয়ে নেক্সট পেজে দিয়ে দিয়েছে। তাহলে ফুটনোটটা কি, যেই পেজে আমার ওই ওয়ার্ডটা আছে সেই পেজের লাস্টে আমাকে ফুটনোটটা দেয়, বোঝা গেল। আরেকটা দেখো কি আছে, এটা বললাম এন্ড নোট। এন্ড নোটটা কি, এন্ড মানে কি বোঝাচ্ছে, একদম শেষ, তাই তো। এন্ড নোটটা তুমি যে কোনো পেজে দাও একদম লাস্টে গিয়ে এন্ড নোটটা ইনসার্ট হবে, বোঝা গেল। তাহলে এবার দেখে নাও, আমি ধরো ফার্স্ট পেজের মধ্যে যে কোনো ওয়ার্ড একটা সিলেক্ট করছি, ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, করে দেখো ইনসার্ট এন্ড নোটে ক্লিক করলাম, দেখে নাও কার্সার কোথায় চলে এসেছে, একদম লাস্ট পেজে। দেখো আমি কিন্তু ফার্স্ট পেজে এন্ড নোট দিয়েছি, তাই তো। দেখো একদম লাস্ট পেজে চলে এসেছে। এবার দেখো এইখানে যে এন্ড নোটটা এসেছে, কি সাইন দিয়ে দিয়েছে এন্ড নোটটা, ওয়ান। কিন্তু দেখে বোঝা যাচ্ছে, দেখো আমার যে ফুটনোট দিয়েছিল ওটা কি নিউমেরিক ওয়ান দিয়েছিল, আর দেখো এন্ড নোট যেটা দিয়েছি কি রোমান ওয়ান দিয়েছি। তার মানে বোঝা গেল দুটো আলাদা আলাদা ফুটনোট আর এন্ড নোট। তাহলে এখানে যে কোনো একটা লিখে দিলাম। আর দেখো ফার্স্ট পেজে আমি দিয়েছিলাম যে ওয়ার্ডের ওপর, এই ওয়ার্ডের পাশে দেখো এই রোমান ওয়ান দিয়ে দিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল ফুটনোট আর এন্ড নোট তুমি যে কোনো পেজে দাও, সেকেন্ড পেজে দাও, যে কটা পেজ দেয় একদম পেজের লাস্টে গিয়ে তোমার ডকুমেন্টের শেষে গিয়ে এন্ড নোট ইনসার্ট হবে। তাহলে বোঝা গেল ফুটনোট এন্ড নোট। আচ্ছা নেক্সট তারপরে দেখো কি আছে, নেক্সট ফুটনোট। নেক্সট ফুটনোট মানে কি, নেক্সট মানে পরে। তাহলে আমি লাস্ট ফুটনোট যেখানে দিয়েছিলাম তার পরের ফুটনোটটা দেখাবে। দেখো নেক্সট ফুটনোটে ক্লিক করছি, কার্সার ব্লিঙ্ক করছে, নেক্সট ফুটনোটে 2 নম্বর ফুটনোট। আবার দেখো ড্রপ ডাউনে ক্লিক করো, প্রিভিয়াস ফুটনোট করলে কি হবে, তার আগেরটা দেখাবে। প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করছি, দেখো এখানে দেখাচ্ছে। তারপরে কি আছে দেখো, আবার ড্রপ ডাউনে ক্লিক করছি, সামনে চলে আসো, নেক্সট দেখো কি আছে, নেক্সট এন্ড নোট। তাহলে এন্ড নোট করলে কোথায় যাবে, একদম লাস্টে যেখানে আমি দিয়েছিলাম দেখে নাও। নেক্সট এন্ড নোট করলাম, দেখো ওয়ানে চলে গেছে। আবার দেখো নেক্সট এন্ড নোট করলে আবার তার পরেরটা দেখিয়ে দেবে কোথায় আছে, আমার একটাই দেওয়া আছে এন্ড নোট, ওই জন্য ওটাতেই আছে। তাহলে বোঝা গেল। আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে শো নোট। শো নোট করলে কি হবে, দেখো শো নোটে ক্লিক করলাম। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে, তুমি কোনটা দেখতে চাও, ফুটনোট এরিয়া দেখতে চাও না এন্ড নোট এরিয়া দেখতে চাও। আমি ফুটনোট এরিয়া করলাম, করে ওকে করলাম, দেখে নাও ফুটনোট এরিয়া আমাকে দেখিয়ে দিয়েছে। এবার দেখো তোমরা বললে আমার এখান থেকে যাওয়া দরকার, আমি তো স্ক্রল করে এমনি দেখতে পারি। এখন দেখো দুটো ডকুমেন্ট আছে, আমি স্ক্রল করতে পারছি তাড়াতাড়ি। যদি 50খানা পেজে লেখা থাকে কতক্ষণ লাগে আমার স্ক্রল করতে। তখন দেখো একেবারে এখান থেকে শো নোটে গিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে দেখো আমাকে একেবারে ডাইরেক্ট ওখানে ওপেন করে দেবে। তাহলে এখানে দেখো তো ফুটনোট গ্রুপটা বোঝা গেছে। নেক্সট তারপরে দেখো কি আছে, ইনসার্ট সাইটেশন আর বিবলিওগ্রাফি। সাইটেশন বা সিটেশনটা কি, সিটেশন জানো কেউ? না। আচ্ছা দেখবে যখন কোনো এটা বইয়ের একদম লাস্টে দেখবে দেওয়া থাকে বা ফার্স্টেও থাকে, যে কোনো একটা বই কে লিখেছে, কত সালে আছে, দেখবে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে একদম ফার্স্টে, তাই তো। এটাও এখানে সেম। ধরো আমি এখানে ধরো প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা লাস্টে আমি দিয়ে দেবো যে কে লিখেছে, কত সালে লিখেছে, তার ডেটা দিয়ে দেবো। এই রেফারেন্স ট্যাবটা কোন কাজে লাগে বলো তো, যখন কোনো আর্টিকেল বা কোনো প্রজেক্ট বা বই লেখা হয় তখন আমার রেফারেন্স ট্যাবটা মূলত কাজে লাগে, এছাড়া কাজে লাগে না আমার রেফারেন্স ট্যাবটা।
দেখে নাও তাহলে ইনসার্ট সিটেশনে গেলাম, অ্যাড নিউ সোর্স, আমি নতুন সোর্স অ্যাড করব, নিউ সোর্সে ক্লিক করলাম। ক্লিক করতে দেখো আমাকে কি জিজ্ঞাসা করছে, টাইপ অফ সোর্স, আমি ধরো বই লিখছি, তাহলে এখানে বুক সিলেক্ট করা আছে। ড্রপ ডাউনে যাও, দেখো আর্টিকেল যা যা এখানে রিপোর্ট যা যা তুমি করতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট, তাহলে আমার এখানে বুক, তাই এখানে বুক সিলেক্ট করলাম। অথরের নেম জিজ্ঞাসা করছে, ধরো এই জায়গাটা দিয়ে দিলাম কে ডট পাল দিয়ে দিলাম। টাইটেল, যে বইয়ের যে নাম সেই নাম জিজ্ঞাসা করছে, না বইয়ের নাম ধরো দিয়ে দিলাম এখানে আমি কম্পিউটার। ইয়ার, কোন ইয়ারে পাবলিশ হয়েছে সেই ইয়ারটার নাম ধরো দিয়ে দিলাম 2012। সিটি দিয়ে দিচ্ছি ধরো কলকাতা। পাবলিশার যে পাবলিশ করেছে তার নাম, এখানে ধরো কে ডট দাস দিয়ে ওকে করলাম। দেখো তো একদম লাস্টে আমাকে দিয়ে দিয়েছে, কার্সারটা ওখানে ছিল যে ওখানে দিয়েছে, দেখে না ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখে দিয়েছে যে আমি যে প্যারাগ্রাফটা যেখানে কার্সার ছিল ওখানে দেখো দিয়ে দিয়েছে যে কে লিখেছে আর কত সালে পাবলিশ হয়েছে। থাকে এরকম বইয়ের মধ্যে। এবার দেখবে আরেকটা থাকে, দেখো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি জানো কি, কোথা থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানেও সেম, দেখো এটাও কিন্তু সাইটেশনের মধ্যে কিন্তু বিবলিওগ্রাফিটা পড়ে। এখানে কিন্তু আমি ডিটেলস দিয়ে দিয়েছি, কিন্তু সব ডিটেলস কি দেওয়া আছে না। আমরা বিবলিওগ্রাফিটা কোথায় দিই, প্রজেক্টের একদম লাস্টে, তাই তো অ্যাকনলেজমেন্টের পরে আমরা বা আগে দিই যে কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, কোন বুক থেকে নেওয়া হয়েছে, সব আমরা ওখানে ডিটেলসটা দিয়ে দিই। তাহলে আমি দেখো বিবলিওগ্রাফির জন্য আমি একটা ফার্স্টে একটা পেজ ইনসার্ট হচ্ছে লাস্টেই করছি, লাস্টে আমার বিবলিওগ্রাফি থাকে। কন্ট্রোল এন্টার দিলাম, লাস্টে একটা পেজ ইনসার্ট করেছি, করে বিবলিওগ্রাফির ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখানে দেখো অনেক রকম বিবলিওগ্রাফির ফরম্যাট দেওয়া আছে, যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করলাম, দেখে নাও চলে আসছে। আমি যা যা ডিটেলস দিয়েছিলাম, কে কত সালে কোথা থেকে, সব আমাকে ডিটেলস দিয়ে দিয়েছি। বোঝা গেল? তোমার ওটা দেখো এমনি সিটেশন তৈরি করে বিবলিওগ্রাফিতে গিয়ে চেঞ্জ করলে ওটা এমনিই চলে আসবে। আবার দেখো আমি ইনসার্ট সিটেশনে যাচ্ছি, এখান থেকে দেখো এটা দেখাচ্ছে কে পাল, যেটা আমি এক্ষুনি করেছি। আমি যদি অন্য কোনো ইচ্ছা তাহলে আবার নিউ সোর্সে ক্লিক করলাম, অথরের নাম ধরো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। টাইটেল ধরো দিয়ে দিলাম এখানে ফান্ডামেন্টালস। ইয়ার, সিটি ধরো দিয়ে দিলাম এখানে কলকাতা। দিয়ে ওকে করলাম, দেখে নাও আমার ওখানে এটা ছিল, তাই সিটেশনটা এখানে ইনসার্ট হয়ে গেছে। তাহলে বিবলিওগ্রাফি ইনসার্ট করার জন্য কি করব, আবার বিবলিওগ্রাফিতে যাচ্ছি, যেমন একটা সিলেক্ট করছি, দেখে নাও ওটা এডিট হয়ে গেছে। এরকম হয়ে গেল কেন, আচ্ছা দাঁড়াও। দেখো চলে আসছে, ওটাকে আবার এডিট করে দিচ্ছি, তোমার ওটা দরকার নেই, আবার ওটা ডিলিট করে নতুন করে দুটোই ইনসার্ট করে দেবে একসাথে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো নেক্সট, তারপরে এখানে কি আছে, ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশনের কাজটা কি, যে আমার কোনো পিকচার বা শেপ বা টেবিলের মধ্যে লেবেল দেওয়ার জন্য। দেখবে বইয়ের মধ্যে মাঝে মাঝে বেশিরভাগ একটা অঙ্ক বইতে থাকে, পাশে দেখবে কোনো শেপ বা কিছু দেওয়া থাকলো, নিচে দেখবে লেখা থাকে 1.2 বা 1.1 বলে নাম দেওয়া থাকে ওই শেপটা, তাই তো? এটাও এখানে সেম, তোমরা টেবিল নিয়েও করতে পারো, শেপ নিয়েও করতে পারো, যা খুশি। তাহলে এখান ধরে আমি আরও 3-4টে পেজ ইনসার্ট করে নিচ্ছি, যেমন আমরা এতে করেছিলাম আগের দিন, যেমন টেবিল অফ কন্টেন্টে করেছিলাম, সেম ওরকমই। সেকেন্ড পেজে আমার লেখা আছে, মনে করলাম 4টে পেজে আমি 4টে শেপ নেবো, তাই আগে কিছু একটা আমি লিখে নিচ্ছি। পরের পেজে যাচ্ছি, পরের পেজে গিয়ে এখানেও ইকুয়ালস টু র্যান্ড দিয়ে প্যারাগ্রাফ ইনসার্ট করে নিচ্ছি। হলো? আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা পেজের মধ্যে আমি এখানে টেবিল ইনসার্ট করে নিচ্ছি। তাহলে ফার্স্ট পেজে যাচ্ছি একদম লাস্টে, বা এখানে তোমরা শেপও ইনসার্ট করতে পারো, যা খুশি। এখানে শেপসের ড্রপ ডাউন দেওয়া আছে, যে কোনো একটা শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ড্র করে দিচ্ছি। হলো? পরের পেজে যাচ্ছি, পরের পেজে গিয়ে সেম আবার এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, ইনসার্টে যাচ্ছি, শেপসের ড্রপ ডাউনতে গেলাম, যেখানে একটা শেপ ড্র করে নিচ্ছি। আবার থার্ড পেজে গেলাম, শেপসে যাচ্ছে, এখানে যে কোনো একটা শেপ। আবার 4 নম্বর পেজে গিয়ে ইনসার্টে গেলাম, শেপসে গেলাম, যেখানে একটা শেপ।
দেখো প্রত্যেকটা পেজের মধ্যে আমার প্রত্যেকটা শেপ নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে কোনো শেপগুলো যে নেওয়া আছে সেগুলোর মধ্যে কোনো নাম্বার বা লেভেল দেওয়া নেই বা নাম দেওয়া নেই, তাই তো? তাহলে নাম দেওয়ার জন্য কি করবো, একদম ফার্স্ট পেজে যে শেপটা আছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় যাবো, রেফারেন্সে যাবো, এখানে কি দেখো আছে ইনসার্ট ক্যাপশন, ক্যাপশন দেওয়ার জন্য ইনসার্ট ক্যাপশনে গেলাম, দেখো ফিগার 1, এবার তোমার যা নাম ইচ্ছা তোমরা দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম শেপ 1, দিয়ে ওকে করলাম, দেখে নাও নাম চলে এসছে, এটা লেভেল দিয়ে দিয়েছে শেপ 1। পরের পেজে যাচ্ছি, পরের পেজে গিয়ে দেখো আবার শেপটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ক্যাপশনে যাচ্ছি, এটার নাম দিয়ে দিলাম শেপ 2, ওকে করলাম। আবার থার্ড পেজে যাচ্ছি, পরের শেপটা সিলেক্ট করলাম, ইনসার্ট ক্যাপশনে যাচ্ছি, এখান দিয়ে শেপ 3 দিয়ে ওকে করলাম। আবার পরেরটা সিলেক্ট করলাম, ইনসার্ট ক্যাপশনে যাচ্ছি, শেপ 4, ওকে। তাহলে এবার দেখে নাও প্রত্যেকটা পেজের মধ্যে প্রত্যেকটা শেপ ছিল আমার নাম দেওয়া হয়ে গেছে। এখন আমার 4টে আছে বলে বলতে পারি আমার কোনটা কোন পেজে আছে। এবার ধরো যদি আমার 50 এরকম থাকে তাহলে বলতে পারবো যে কোনটা কোন পেজে আছে। বা তোমাকে বলে তুমি ডাইরেক্ট আমাকে শেপ 4টা ওপেন করে দাও, তখন ডাইরেক্ট ওপেন করতে পারবো না। তার জন্য আমরা কি করি, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করি। এবার দেখো আমি ক্যাপশনটা যে করলাম প্রত্যেকটা, আমি যেমন আগের দিন টেবিল অফ কন্টেন্ট করেছিলাম ওরকম করে শেপগুলোকে আলাদা আলাদা পেজের মধ্যে আমি নিয়ে নেবো, যে কোনটা কোন পেজে আছে আমাকে দিয়ে দেবো অটোমেটিক্যালি। তাহলে দেখে না, আবার এখান দিয়ে আমি কন্ট্রোল এন্টারে ক্লিক করলাম, ফার্স্ট একটা পেজ ইনসার্ট করে নিয়েছি, করে এখানে কার্সার রাখলাম, রেখে দেখো এর পাশেই দেখবে আছে ইনসার্ট টেবিল অফ ফিগার আছে, ইনসার্ট টেবিল অফ ফিগারে ক্লিক করলাম, এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওকে করবে। দেখে না কোন শেপ কোন পেজের মধ্যে আছে দিয়ে দিয়েছে, যেমন আগের দিন টেবিল অফ কন্টেন্টে দিয়েছিল। এবার আমাকে বলো তুমি ডাইরেক্ট আমাকে শেপ 4টা একটু দেখাও, শেপ 4টা ওপেন করে দেখাও। তাহলে কি করব, এর উপরে কার্সার রাখলাম, রেখে কন্ট্রোল কি প্রেস করে এর উপরে লেফট ক্লিক করব, দেখো শেপ 4 ওপেন হয়েছে। তাহলে বোঝা গেল টেবিল অফ কন্টেন্টের মধ্যে শেপ, শুধু আগেরটাই শুধু হেডিং দিয়ে করেছিলাম, এটা কি শেপ বা টেবিল পিকচার যা খুশি দিতে পারো, বোঝা গেল। আচ্ছা নেক্সট তারপরে দেখো কি আছে, ইনডেক্স গ্রুপের মধ্যে মার্ক এন্ট্রি, এটা কখন কাজে লাগবে, ইনডেক্স তৈরি করার জন্য। আচ্ছা এবার একটু দেখে নাও, দেখবে মার্ক এন্ট্রি যেটা বলছে আমার কোন পেজের মধ্যে কোন ওয়ার্ডটাকে মার্ক করে রেখেছে সেটা জানার জন্য। কিন্তু দেখো তোমাদের ইনসার্টের মধ্যে এখান দিয়ে তোমরা দেখো আরেকটা করেছিলে বুক মার্ক, তাই তো? বুক মার্কের কি কাজ ছিল, খোঁজার জন্য, যে মার্ক করে রাখার জন্য, তাই তো? ওটা গিয়ে গো টু তে ক্লিক করলে আমাকে ওইটা মার্ক করে দিবে। আচ্ছা এবার ধরো মার্ক এন্ট্রি কিছুটা সেম, কিন্তু দেখো আমাকে কি করে পেজ নাম্বার দিয়ে দিত, যে আমি কোন পেজের মধ্যে কোনটাকে মার্ক করে রেখেছিলাম, তাই তো? আমি তো দেখো একই একে আমি আলাদা আলাদা দিয়ে মার্ক করে রাখতে পারবো, মানে একই ওয়ার্ডকে আলাদা আলাদা আমি বুকমার্ক নেম দিয়ে তো মার্ক করে রাখতে পারতাম। কিন্তু এখানে দেখো রেফারেন্সের মধ্যে যেটা আছে মার্ক এন্ট্রি, তুমি যদি কোনো ওয়ার্ডকে মার্ক করে রাখো, তুমি কোন নাম দিয়ে মার্ক করে রেখেছো, কত নম্বর পেজে মার্ক করে রেখেছো, সব তোমাকে ডিটেলস দিয়ে দেবে, বোঝা গেল? তাহলে দেখে না আমি এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফের ওয়ার্ড সিলেক্ট করছি, ধরো এখান থেকে কমপ্লিমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম, ক্লিক করতে দেখো আমাকে জিজ্ঞাসা করছে কি এন্ট্রির নাম জিজ্ঞাসা করছে, কি নাম দিয়ে মার্ক করে রাখবো, কমপ্লিমেন্ট নামই থাকবে, তোমাদের ইচ্ছা তুমি নাম চেঞ্জও করতে পারো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কিছু না, জাস্ট আমি এখানে মার্ক করে দিলাম, করতে দেখো যেটা কিন্তু মার্ক হয়ে গেছে, দেখো এক্স দিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু পেজের মধ্যে দেখো অনেকগুলো মার্ক চলে এসেছে, দেখো অনেক আইকন একটা চলে এসেছে, এই আইকনটাকে চেনো, প্যারাগ্রাফ ব্রেক, প্যারাগ্রাফ ব্রেক না, তোমাদের হোমের মধ্যে দেখবে এখানে একটা আইকন আছে, এই যে, তাই তো? এটাকে কি বলে, শো হাইড আইকন, শো হাইড আইকনটা এটা চলে আসে যে কোথায় কোথায় এন্টার দিয়েছে সেটা বোঝানোর জন্য। তাহলে জাস্ট কিছু না, এটাকে অফ করে দেবে, ওকে। আচ্ছা আবার রেফারেন্সে যাচ্ছি, রেফারেন্সে গিয়ে দেখো পরের পেজে গিয়ে ধরো আমি আরেকটা ওয়ার্ড সিলেক্ট করছি, ডকুমেন্ট সিলেক্ট করলাম, করে আবার মার্ক এন্ট্রিতে ক্লিক করছি, ডকুমেন্ট নাম দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, দেখো মার্ক হয়ে গেছে। আবার একেবারে যা যা মার্ক করা দরকার মার্ক করে লাস্টে ওই আইকনটাকে তুলে দেবে না, বারবার করে আবার অফ করতে হবে, কারণ যতবারই তুমি মার্ক করো ওটা চলে আসবে। প্রফেশনালি সিলেক্ট করলাম, আবার মার্ক এন্ট্রিতে ক্লিক করছি, মার্ক করে দিলাম,
ক্লোজ। এবার দেখো আমি 3টে ওয়ার্ড মার্ক করে রেখেছি, তাই তো? এবার আমাকে বলো তুমি কোন কোন ওয়ার্ডগুলোকে মার্ক করে রেখেছো, এবার আমাকে বলে দাও কোন কোন পেজে আছে। তাহলে কি করবে, কিছুই না, জাস্ট আমি একদম ফার্স্ট পেজে যাচ্ছি। এখানে কি রেফারেন্সে গেলাম, মার্ক এন্ট্রির পাশে দেখবে আছে ইনসার্ট ইনডেক্স, আছে ইনসার্ট ইনডেক্সে লেফট ক্লিক করলাম, করে ওকে করছি। দেখে নাও কোন পেজের মধ্যে আমি কোন ওয়ার্ডটাকে মার্ক করে রেখেছি। বোঝা গেল মার্ক এন্ট্রির কাজ। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আরেকটা আছে মার্ক সিটেশন। এটা কিছু না, যদি আমরা কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু মার্ক করে রাখতে চাই, বা এই যে এখানে সাইটেশন করলাম, সিটেশনটা কিছু মার্ক করে রাখতে চাই, তার জন্য মার্ক সিটেশন। আচ্ছা, এবার একটু দেখে নাও তো রেফারেন্সের মধ্যে তাহলে কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, শো নোটসের আগে কিছুই না, এখানে দেখো জাস্ট ফার্স্টে আছে কি ইনসার্ট ফুটনোট। ফুটনোট দিলে কি ফুটনোটটা কি দেখবে আমাদের বইতে যেমন স্টোরি লেখা থাকে, স্টোরির মধ্যে আমরা কোনো একটা ওয়ার্ডের উপরে দেখবে এরকম ওয়ান বলে লেখা থাকে, তাই না? তো ওর মিনিং বা এক্সপ্লেনেশনে দেখবে পেজের একদম লাস্টে দেওয়া থাকে, ওটাই হচ্ছে ইনসার্ট ফুটনোট। দেখো এখানে ওয়ান দেওয়া আছে, ওই পেজেরই একদম লাস্টে চলে যাও, দেখো ওর মিনিংটা এখানে লেখা আছে, ওটা মিনিংটা লেখার জন্য ফুটনোট। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা রিডিং ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম, দেখো টু দিয়ে দিয়েছে, আমার আগে একটা দেওয়া ছিল, এখানে আমি যা খুশি একটা লিখে দিলে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো পরেরটা কি আছে ইনসার্ট এন্ড নোট। ফুটনোটটা কি হচ্ছে, আমি যেই পেজে দিচ্ছি, যেই ওয়ার্ডটার উপরে দিচ্ছি, সেই পেজের লাস্টে আমার ফুটনোট ইনসার্ট হয়, দেখো, তাই তো? আর এন্ড নোট দিলে কি হবে, যে আমি যে কোনো পেজে দাও তোমার একদম ডকুমেন্টের লাস্টে গিয়ে ইনসার্ট হবে। দেখো আমি এটা কত নম্বর পেজে দিচ্ছি, দেখে নাও, 1 নম্বর পেজেই দিচ্ছি, 2 নম্বর পেজে, তাই তো? তাহলে দেখো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি, প্রোডিউস, সিলেক্ট করে ইনসার্ট এন্ড নোটে ক্লিক করলাম, দেখো একদম লাস্ট পেজে চলে এসছে, এখানে দেখো আমার এন্ড নোট চলে এসছে, বোঝা গেল। তাহলে ফুটনোট এন্ড নোট এটাই হয়েছে। তাহলে রেফারেন্স বোঝা গেল সবার? আচ্ছা, মেইলিংস আগের দিন করিয়ে দিয়েছি। নেক্সট দেখো আছে রিভিউ আর ভিউ। আচ্ছা, রিভিউর মধ্যে কিছুই না, দেখো সবার ফার্স্টে কি আছে প্রুফিং। প্রুফিংয়ের মধ্যে কি আছে সবার ফার্স্টে বুঝতেই পারছো, স্পেলিং আর গ্রামার। যদি আমার ডকুমেন্টের মধ্যে কোনো স্পেলিং, যদি ওয়ার্ডের স্পেলিং যদি ভুল থাকে, তার জন্য আমাকে ওখানে মার্ক করে দেবে। তো দেখো স্পেলিং আর গ্রামারে জাস্ট আমরা ক্লিক করছি, আমার তো এগুলো ভুল হবেই, কারণ আমি এমনি টাইপ করেছি, এগুলোকে মার্ক করে দিচ্ছি। কারণ মার্ক করে দিচ্ছে আমাকে কিন্তু এখানে সাজেশনও দিয়ে দেবে যে তোমার কোন ওয়ার্ডটা হতে পারে। এবার এই ওয়ার্ড দিয়েও কোনো ওয়ার্ড খুঁজে পাবে না, আমি এটা এমনি লিখেছি। আচ্ছা, তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি এই বন্ধ করে আচ্ছা, এবার দেখো আমি রিভিউতে যাচ্ছি, এখানে গিয়ে স্পেলিং এর গ্রামারের উপর ক্লিক করছি। কি বলছে দেখো, স্পেলিং এর গ্রামার চেক ইজ কমপ্লিট, কারণ আমি তো এখন এটা আমাকে ওয়ার্ডই ইনসার্ট করে দিয়েছে, ওয়ার্ড নিচে আমাকে ভুলভাল স্পেলিংটা ইনসার্ট করে দেবে না, তাই তো? ওই জন্য ঠিক আছে বলছে। আচ্ছা, এবার দেখো এর মধ্যে থেকে কোনো একটা ডকুমেন্টে থেকে ধরো কোনো একটা আমি অ্যালফাবেট মুছে দিলাম, এবার কি আমার ঠিক আছে স্পেলিংটা? ঠিক নেই। আচ্ছা, এখান থেকে ধরো থিমসের এখানে যেটা আছে, এখানে আমি একটা মুছে দিলাম, আচ্ছা ওটা ওয়ার্ড হয়ে গেছে, যাই হোক আমি এখান থেকে অন্য একটা আমি করছি। এবার দেখো দুটো আমাকে মার্ক করে দিয়েছে। এবার দেখো স্পেলিং এর আবারে ক্লিক করো, এবার দেখো ফার্স্টের ওয়ার্ডটা যেটা ভুল আছে আমাকে সিলেক্ট করে দিয়েছে। এবার পাশে দেখো সাজেশন দিয়ে দিয়েছে যে কোন ওয়ার্ডটা হতে পারে, ডকুমেন্টস রিলেটেড যা যা ওয়ার্ড হয় দেখো তোমাকে দিয়ে দিয়েছে। তারপর ডকুমেন্ট ছিল, ডকুমেন্টে ক্লিক করলাম। আবার দেখো তার পরের ওয়ার্ড যেটা ছিল ওটাকে সিলেক্ট করে দিয়েছে, পাশে দেখো আবার সাজেশন দিয়ে দিয়েছে ওই ওয়ার্ড রিলেটেড কি কি হতে পারে। ক্লিক করলাম, দেখো কমপ্লিট, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো নেক্সট কি আছে থ্রেসারাস। থ্রেসারাসের কাজ কি, যে আমি যদি কোনো ওয়ার্ড সিলেক্ট করে থ্রেসারাসে ক্লিক করে, তাহলে কি হবে ওই ওয়ার্ড রিলেটেড যা যা ওয়ার্ড হয় সেই ওয়ার্ডগুলো আমাকে দিয়ে দেবে। যেমন ধরো ভিডিও ওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, করে থ্রেসারাসে ক্লিক করলাম, দেখো এসছে ভিডিও ওয়ার্ড রিলেটেড যা যা হয়, অডিও, ভিডিও, ফিল্ম, সিনেমেটিক যা যা হয়, ভিডিও, টেপ সব আমাকে দিয়ে দিয়েছে। বা এখানে ধরো অনলাইনকে সিলেক্ট করছি,
ক্লোজ করে দিচ্ছি, করে ধরো আমি এখানে অনলাইনটাকে সিলেক্ট করছি, করে আবার ট্রেসারাসে ক্লিক করছি। দেখে নাও অনলাইন রিলেটেড যা যা হয়, সাইবার, ভার্চুয়াল, অন, কানেক্টেড, সব দেখো রিলেটেড বোঝা গেল ট্রেসারাসের কাজ। আচ্ছা নেক্সট আপনি দেখো কি আছে, ওয়ার্ড কাউন্ট। এই যে ওয়ার্ড কাউন্ট, যে আমার একটা পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এটা আমাকে বলে দেবে। ভিতরে নিচে বসে বসে আমি কাউন্ট করবো না, তাই তো। দেখবে আমরা যখন আগে প্যারাগ্রাফ লিখে এসে ওখানে বলতো না যে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে, তাহলে এখানেও সে ধরো আমি একটা ডকুমেন্ট বানাচ্ছি বা একটা প্রজেক্ট বানাচ্ছি যেখানে বলে দিল তুমি একটা পেজের মধ্যে 100 খানা ওয়ার্ড রাখো। তাহলে আমি এবার কি করে বুঝবো যে আমার কটা ওয়ার্ড আছে? তাহলে দেখেন আমি ওয়ার্ড কাউন্টে ক্লিক করছি, করতে দেখো শুধু ওয়ার্ড না, আমাকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। পেজ কটা আছে? একটা। ওয়ার্ড কতগুলো আছে দিয়ে দিয়েছে, স্পেস দিয়ে কতগুলো ক্যারেক্টার আছে, স্পেস ছাড়া কতগুলো ক্যারেক্টার আছে, লাইন কতগুলো আছে, প্যারাগ্রাফ কটা আছে, সব আমাকে ডিটেলস দিয়ে দিয়েছে। হলো। আচ্ছা এবার দেখো আমি কি এখানে কিছু সিলেক্ট করেছিলাম পেজের মধ্যে? না, ওই জন্য পুরোটা আমাকে দিয়ে দিয়েছে। এবার ধরো বললো তুমি আবার দুটো প্যারাগ্রাফের মধ্যে কটা ওয়ার্ড আছে বলে দাও, তখন দুটো প্যারাগ্রাফে সিলেক্ট করবে, করে ওয়ার্ড কাউন্টে ক্লিক করবে। এবার দেখো দুটো প্যারাগ্রাফের মধ্যে কতগুলো আছে দিয়ে বোঝা গেল। আচ্ছা তাহলে প্রুফিংটা বোঝা গেছে। নেক্সট তারপরে আছে রিড অ্যালাউড। রিড অ্যালাউড কিছুই না, যেই ওয়ার্ডকে সিলেক্ট করে রিড অ্যালাউডে ক্লিক করলে ওটা জাস্ট বলবে স্পিকার। এখানে স্পিকারে ওটা দেখাতে পারবো, স্পিকার থাকতে ওটা কিন্তু হবে সিপিইউ নিশ্চয়ই বলবে না, ফোনেও তো থাকে বলে দেবে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করলে ওখানে দিয়ে দেয়, এটাও সেম। আচ্ছা এখানে কিছু নেই, ট্রান্সলেট আছে ল্যাঙ্গুয়েজ ওটা চেঞ্জ করার জন্য। আচ্ছা এবার দেখো নেক্সট আছে কমেন্ট। কমেন্টটা তোমরা করেছো? আচ্ছা বলছি এটা ইংলিশে আছে, আমি যদি বাংলায় করতে চাই তাহলে কি ল্যাঙ্গুয়েজ? না না, এখান থেকে করলে হবে না। তুমি ধরো কিছু এখানে এমনিতে তুমি বাংলা টাইপ করতে পারবে না, তাই তো। এবার তুমি কিছু বাংলায় লিখবে, এবারে তোমার একটা বাংলার সফটওয়্যার হয়, বাংলা ওয়ার্ড বা অডিও আলাদা সফটওয়্যার হয়, ঠিক আছে। ওখানে লিখলে লিখে কপি করে এখানে আনতে হবে, ঠিক আছে। এবার এখানে এনে দেখবে সিলেক্ট করবে, করলে দেখবে এমনি কিছুই আসবে না, এমনিতেও হোমে যাবে, হোমে গিয়ে ড্রপ এখানে আমার বাংলা ফন্ট হয়, এই যে আমার বাংলা ওখানে চলে আসবে, তখন করে এন্টার দিলে ওটা বাংলায় চলে আসবে। ওটার জন্য হ্যাঁ সফটওয়্যার লাগবে, এখানে দাঁড়ো আছে কিনা তাহলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওটা বাংলায় চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারবো। আচ্ছা বাংলা ওয়ার্ড আছে কিনা দেখে যান, তাহলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এই যে বাংলা ওয়ার্ড আছে, বাংলা ওয়ার্ডটা সব থেকে সহজ। যেমন আমরা ফোনে যেমন মেসেজ করি ওরকম এতে টাইপ করলে চলে আসে। আরেকটা অগ্র, ওটা একটু কঠিন লিখতে গেলে, ওটা কঠিন নয়। আচ্ছা গড়িয়া লিখছি, তাহলে দেখো জি শিফট আর প্রেস করলাম, হলো হয়তো বাংলা লেখা। হ্যাঁ হর্ষের জন্য না, জি এর গ এর জন্য জি লিখেছি, আর যেটা ডয়সনো আছে শিফট আর, শুধু আর দিলে দেখো কি আসবে, শুধু এমনি র, আর ডয়সনো শিফট আর হলো। আর হর্ষিকারের জন্য কি দিয়েছে, আই দিয়েছে, আর ওয়াই দিয়ে অন্তস্থ আর এ হলো। এটাকে শুধু আমি দেখাচ্ছি, দেখো এটাকে যদি কপি করি, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এখানে নিয়ে গিয়ে পেস্ট করছি, মাথায় মুন্ডু কিছু বুঝতে পারবে না, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো এটাকে এবার সিলেক্ট করলাম, করে যেটা বললাম এই যে ক্যালিব্রি হয়ে আছে, বলে যাবে আমি বাংলাতে লিখেছি, তাহলে এটাকে কি করবে, এখান থেকে আমার বাংলাটা সিলেক্ট করে নেবে। এবার দেখো চেঞ্জ হয়ে গেছে বাংলাটা, বুঝতে পেরেছো? আচ্ছা কোথায় ছিল, রিভিউতে। রিভিউর মধ্যে দেখো কমেন্টের কাজ কি করেছিলে, ইনসার্টের মধ্যে কমেন্ট করেছিলে তো। কমেন্ট কখন কাজে লাগে, কি কাজে লাগে? আচ্ছা কি বলেছিল কমেন্টে, যে যদি আমার ধরো কোনো কিছু একটা পাশে কোনো কিছু একটা নোট লেখার দরকার হলো, তাই তো, তখন ধরো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কমেন্ট দিয়ে দিলে পাশে ওই ওয়ার্ড রিলেটেড যা লিখতেছে আমাকে দিয়ে দেয়। এবার আমরা কমেন্ট যেমন করি ফেসবুক ইউটিউবে, সেটা রিপ্লাইও দেওয়া যায় কমেন্টের, এখানেও সেম, তুমি এটা লিখে পাঠিয়ে দিলে আবার তোমাকে রিপ্লাইও দিয়ে দিল যে আমার ভুল আছে কি ঠিক আছে। এবার দেখো, এবার এটাকে দেখো আমি এখানে কমেন্ট দিয়েছি, আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টটা যদি আমি দেখো পেজটাকে প্রিন্ট আউট করি তাহলে কমেন্টটা দেখতে পাবো না, পাবো না,
পাবো না। তাহলে কমেন্টটাকে শুধুমাত্র আমার সফট কপিতেই কাজ করে, হার্ড কপি হলে কিন্তু কমেন্টটা আমার আসবে না। বোঝা গেল? এখন যদি তোমাকে এটা আমি ফোনে পাঠাই, ফোন যদি ওপেন করো দেখতে পাবে, যদি প্রিন্ট আউট করি, প্রিন্ট আউটে কিন্তু কমেন্ট আসবে না, কমেন্টটা শুধুমাত্র সফট কপিতেই কাজ করবে। বোঝা গেল? আচ্ছা এবার দেখো এটা ডিলিট করা, ডিলিটে ক্লিক করলে দেখো ডিলিট হয়ে যাবে। ডিলিটে ক্লিক করলে আমার এখানে প্রিভিয়াস আর নেক্সট আছে, অনেকগুলো থাকলে প্রিভিয়াস করলে কি আগেরটা দেখালো, নেক্সট করলে পরেরটা দেখালো। আচ্ছা এবার দেখো নেক্সট এটা কি আছে এখানে ট্র্যাকিং, এর মধ্যে এটাই একটু ইম্পর্টেন্ট আছে। ট্র্যাকিং এর কাজটা কি, ধরো তুমি এখানে একটা ডকুমেন্ট একটা রেডি করেছো, প্রজেক্ট রেডি করেছো, করে এবার তোমার একটা বন্ধু বললো যে আমাকে একটু প্রজেক্টটা দেখতে দিবি, সেটা দেখবে, ঠিক আছে। এবার তুমি তাকে ওপেন করে দেখতে দিয়ে চলে গেলে, এবার তুমি এসে দেখছো সে এই দুটো প্যারাগ্রাফকে ধরে ডিলিট করে দিয়েছে, করে সেভ করে দিয়েছে, ওটা কন্ট্রোল জেড করলে আসবে আসবে। এবার দেখো তোমাদের অনেক বড় ডকুমেন্ট থাকে, এবার কোত্থেকে ডিলিট করেছে সেটাও তুমি ধরতে পারবে, তাই তো। তাহলে তখন কি করে যে ট্র্যাক চেঞ্জেস যেটা আছে ট্র্যাকিংটাকে অন করে দেয়। দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, করে ট্র্যাক চেঞ্জেস থেকে দেখো এখান থেকে ট্র্যাক চেঞ্জেসটা অন করে দিলাম, অন হয়ে গেছে। দেখো ট্র্যাক চেঞ্জেস সিলেক্ট হয়ে গেছে। এবার ধরো এখান থেকে এতটা ডিলিট করবে, সিলেক্ট করলো, ডিলিট কি প্রেস করবে, ডিলিটটা হবে না, বা কোথা থেকে কতটা ডিলিট করেছে দেখো তোমাকে দেখিয়ে দিয়েছে। সে এবার যদি এই অপশনটা জানে, সেটা দেখে বুঝতে পারবে যেটা কি করে রেখেছে, তাহলে কি করবে সে দেখো পাশেই আছে অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করবে, যে ডিলিটটা করবে সে নিচে রিজেক্ট করবে না, অ্যাকসেপ্ট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখো আমি অ্যাকসেপ্টে ক্লিক করছি। আচ্ছা অ্যাকসেপ্টেড ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস আছে, অ্যাকসেপ্ট দিস চেঞ্জেস করলাম, আর বুঝতে পারছেন কোথায় ডিলিট করেছি, ডিলিট হয়ে গেছে, তাই তো। তাহলে এটা করলেও সে যদি অপশনটা না জানে তাহলে ঠিক আছে হয়ে গেল, কিন্তু সে যদি জানে তখন তো অ্যাকসেপ্ট করে দিয়ে চলে যাবে, তাও তুমি বুঝতে পারবে না। তাহলে দেখো আমি আবার কন্ট্রোল জেড করছি, তখন কি করবে আবার এটাকে আমি সিলেক্ট করলাম, করে দেখবি ট্র্যাক চেঞ্জেসের মধ্যে আছে লক ট্র্যাকিং, আচ্ছা পাসওয়ার্ড দিয়ে লক করে দেবে। লক ট্র্যাকিং এ ক্লিক করলাম, এন্টার পাসওয়ার্ড, তাহলে দিয়ে দিলাম 1 2 3 4, রি এন্টার ইওর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4, দিয়ে ওকে করে দিচ্ছি, হয়ে গেল, লক হয়ে গেছে। এবার দেখো ধর এখানে ডিলিট করবো, ডিলিট হয়ে গেল সেম। এবার দেখো সেটা তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট আর রিজেক্টেড দেখো অপশন আছে, যেহেতু আমি লক করে রেখেছি। বোঝা গেল? এবার তুমি এসে যখন দেখছো যে এরকম করেছে, এবার তোমাকে রিজেক্ট করতে হবে, অ্যাকসেপ্ট তো নিশ্চয়ই তুমি করবে, রিজেক্টই করবে, তখন কি করছো ট্র্যাক চেঞ্জেসে যাচ্ছ, লক ট্র্যাকিং এ যাচ্ছ। এবার তুমি পাসওয়ার্ড জানো একমাত্র, যেহেতু তুমি পাসওয়ার্ড দিয়েছো, পাসওয়ার্ড দিয়ে আনলক করে নাও 1 2 3 4, ওকে। এবার দেখো হয়েছে, এবার রিজেক্টে যাও, রিজেক্ট অল চেঞ্জেস, দেখো ডিলিট করেছে আবার বোঝা গেল। তাহলে এখান থেকে ট্র্যাকিং এর কাজটা, রিভিউ ট্যাবের মধ্যে আর কিছু নেই, এটাই। আচ্ছা এবার লাস্ট চলে আসছে ভিউ এর মধ্যে। ভিউ এর মধ্যে কি আছে, ভিউ মানে বুঝতে পারছো কি দেখার জন্য যে পেজটাকে তুমি কিভাবে দেখবে। সবার ফার্স্টে দেখো আমরা যখন ওয়ার্ড ওপেন করি, ওয়ার্ডের যে পেজের যে ভিউটা থাকে, কোন ভিউতে থাকে, পেজ প্রিন্ট লেআউট ভিউ, যেমন আমরা পোর্ট্রেটে দেখতে পাই, এটাকে কোন দেখতে থাকে, প্রিন্ট লেআউট ভিউতে। রিড মোড করলে কি হবে, রিড মোড মানে বুঝতে পারছো পড়ার জন্য, বইয়ের মতো চলে আসবে, পড়তে সুবিধা হয়। দেখো রিড মোডে ক্লিক করছি, দেখো চলে আসছে। আমার একটাই পেজ আছে নাকি এখানে, হ্যাঁ একটাই পেজ আছে, ওই জন্য দেখো পরেরটা যাচ্ছে না, পরের হলে এখানে দিয়ে দেবে, কিবোর্ডে স্কেপ দেবে, বেরিয়ে যাবে। ফলে আমি পরে আরেকটা পেজ ইনসার্ট করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এবার রিড মোডে ক্লিক করছি, এবার দেখো পুরো রিড মোডে চলে আসবে, পড়ার যেটা সুবিধা হয়। আচ্ছা স্কেপ দিলাম, আবার প্রিন্ট লেআউট ভিউতে তো এখন আমি আছি। নেক্সট কি আছে, ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা কেমন, যেমন আমাদের ওয়েব পেজ হয়, ওয়েব পেজে কি এরকম 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এরকম করে থাকে, ক্রোমের পেজ তো দেখেছো কি একটা পেজ থাকে পরপর, তাই তো। তাহলে ওয়েব লেআউট করলে কি হবে, দেখো তুমি একটা পেজের মধ্যে সব দেখতে পাবে। দেখো দুটো আলাদা আলাদা পেজ ছিল তো, এখানে বোঝা যাচ্ছে দুটো আলাদা আলাদা পেজ না, দেখো একটা পেজের মধ্যে সব আছে হলো। আচ্ছা প্রিন্ট লেআউট ভিউতে করে দিচ্ছি,
নেক্সট দেখো আছে ফোকাস। ফোকাস করলে কি হবে, জাস্ট পেজটাতে তোমাকে ফোকাস করে দেবে, বাকি চারদিক ব্ল্যাক করে দেবে। দেখে নাও, এটা হচ্ছে ফোকাস, যে পেজটাকে শুধু ফোকাস করা হলো। আবার স্কেপ দিচ্ছি। নেক্সট দেখো আছে, এটা কিছুই না, নেক্সট দেখো ভার্টিক্যাল আর সাইড টু সাইড। ভার্টিক্যালটা কি, যে আমার পেজটা দেখো এখন যদি আমি স্ক্রল করি কি ভার্টিক্যালি স্ক্রল হয় না, আর সাইড টু সাইড করলে কি হবে দেখো, বইতে যেমন থাকে তোমার সাইড বাই সাইড। ভার্টিক্যালে ক্লিক করছি, আবার দেখো আগে যেমন ছিল চলে এসছে। নেক্সট তারপরে দেখো আছে রুলার। এখানে রুলার কোনটা, স্কেলের মধ্যে এটা দেখতে পাচ্ছ নাম্বারিং করা আছে, তাহলে রুলারটাকে দেখো অন করা আছে, ওটাকে অফ করে দিলে দেখো চলে যাবে। নেক্সট দেখো আছে গ্রিড লাইন। গ্রিড লাইনটা অন করলে কি হবে দেখো, পেজের মধ্যে গ্রাফ পেপারে যেমন হয় ওরকম চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, এটা ন্যাভিগেশন প্যান। ন্যাভিগেশন প্যানের কাজ বলেছিলাম, যে পেজ ডিলিট করে দেখিয়েছিলাম না। আচ্ছা, ধরো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম, নিয়ে ইকুয়ালস টু র্যান্ড। আচ্ছা, কন্ট্রোল এন্টার দিলাম, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, আবার কন্ট্রোল এন্টার দিলাম, এই পেজে আমি কিছু লিখে দিচ্ছি। হলো, তাহলে দেখো মাঝখানে একটা আমার পেজ ব্ল্যাঙ্ক হয়ে গেছে না, তাহলে ওটা আমার ডিলিট করতে হবে। সবার ফার্স্টে হচ্ছে হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখে নাও মাঝখানে যে পেজটা আছে, মাঝখানের পেজটা আমাকে ডিলিট করতে হবে, তাই তো? তাহলে কি করছো, ভিউতে যাচ্ছ, ভিউ থেকে দেখো এখানে যেটা বলছিলাম ন্যাভিগেশন প্যান। ন্যাভিগেশন প্যানে গেলাম, দেখো এখানে হেডিংস এর পাশে দেখো আছে পেজেস, আছে পেজেসে গেলে, পেজেসে গেলে দেখিয়ে দেবে। দেখো আমার কটা পেজ আছে, 3টে পেজ আছে। 2 নম্বর পেজটা দেখো ব্ল্যাঙ্ক, তাহলে 2 নম্বর পেজটা সিলেক্ট করলাম, করে দুবার ব্যাক স্পেস দিলাম। দেখে নাও, দুবার ব্যাক স্পেস। আরেকটাও করা যায় না, যেটা ওই একদম মাউস কার্সারটা নিয়ে গিয়ে হ্যাঁ, ওটা হয়, ওটা মাঝে মাঝে হয় না। এবার এখানে কেউ দেখো তোমার পেজটা বোঝাই গেল যে কোনটা কোন পেজে আছে, পেজ নাম্বারটা দিয়ে এখানে বোঝা যায়, বলে দিচ্ছি। তাহলে ধরো মিডিলে আমি আরেকটা পেজ ইনসার্ট করে নিচ্ছি, হয়েছে। এবার দেখো ন্যাভিগেশন প্যানটা অন করলাম, সেম দেখো আমাকে 3টে পেজ দিয়ে দিয়েছে, তাহলে 2 নম্বর পেজটা ব্ল্যাঙ্ক আছে, এখানে এটা সিলেক্ট করলাম, দেখো ব্লু কালারের বর্ডার দিয়ে দিয়েছে, সিলেক্ট হয়ে আছে। এবার দুবার ব্যাক স্পেস দেবে, হয়েছে। আর এটা যেটা ও বললো কি করে, যে কন্ট্রোল এন্টার দিলাম, আবার সেম দেখো মিডিলে একটা পেজ চলে এসেছে, ওই পেজে কার্সার রেখে দুবার ব্যাক স্পেস দেবে, দেখো ডিলিট হয়ে গেছে। বুঝলে, দুটো প্রসেসেই করতে হবে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আছে জুম। জুম করে দেখার জন্য, জুম করলে দেখো কত পার্সেন্ট জুম করতে চাও, 200% ক্লিক করলাম, করে ওকে করলাম, দেখো জুম হয়ে গেছে। এবার কত পার্সেন্ট জুম হয়েছে আমি কোথা থেকে দেখবো, দেখো স্ট্যাটাস বারের মধ্যে আমাকে দিয়ে দিয়েছে এই যে 200% জুমে আছে, এখান থেকেও তুমি জুম আউট জুম ইন করতে পারো। দেখো ক্লিক করলাম, দেখো 244 হলো। আবার যদি ডাইরেক্ট জুম 100% থাকে, আমার ডিফল্ট জুম যেটা 100% থাকে যখন তুমি ওয়ার্ড ওপেন করো, তাহলে এখান থেকে 100% ক্লিক করে দেখো একেবারে পেজটা আমার 100% চলে যাবে। নেক্সট তারপরে দেখো এটা নেক্সট কি আছে, ওয়ান পেজ। ওয়ান পেজটা কি,
দেখো আমি যদি এখন যে কোনো পেজ যদি আমি দেখতে চাই, আমাকে কি একটা পেজের মধ্যে কি আছে আমি একেবারে দেখতে পাচ্ছি? দেখো আমাকে স্ক্রল করে করে দেখতে হচ্ছে না। ওয়ান পেজে যদি ক্লিক করি, দেখো একটা পুরো গোটা পেজ আমি দেখতে পাই। পুরো পেজের মধ্যে দেখো কি আছে আমি দেখতে পাচ্ছি। বোঝা গেল? পরে দেখো আছে মাল্টিপল পেজ, ক্লিক করলে কি দেখো যটা পেজ আছে পর পর তোমাকে ওপেন করে দেবে। মাল্টিপল পেজ আমি একসাথে দেখতে পাবো। হ্যাঁ, পাশাপাশি না হলেও, পাশাপাশি যদি না ধরে নিচে নিচে, হ্যাঁ দুটো দুটো করে নিচে নিচে। আচ্ছা নেক্সট তারপরে দেখো আছে পেজ ওয়াইড। পেজ ওয়াইডে ক্লিক করলে দেখো পেজটা আমার যতটা চড়া সেই অনুযায়ী পুরো ডেস্কটপ জুড়ে আমার চলে আসে ওয়াইডটা। হ্যাঁ, দেখো আরেকবার দেখে না, ওয়ান পেজে ক্লিক করছে আমার এরকম আছে। আর দেখো যতটা চওড়া সেই অনুযায়ী পেজ ওয়াইজ দেখো পুরোটা আমার এ জুড়ে চলে এসেছে, ডেস্কটপ জুড়ে পুরোটা চলে আসে। এমনি যদি আমি 100%ও করি তাও দেখো আমার পুরো কিন্তু পুরোটা আসে না। পেজ ওয়াইজে ক্লিক করলে ওটা হয় দেখো পুরোটা। আচ্ছা এবার দেখো নেক্সট কি আছে এখানে, নিউ উইন্ডো। নিউ উইন্ডোর কি কাজ? এখন ধরো আমার এখানে এখন অনেকগুলো মনে হয় উইন্ডো ওপেন করা হয়ে গেছে, আমি একটা করে ক্লোজ করে দিচ্ছি। এটা দেখো আমি এখন একটা উইন্ডো ওপেন করলাম, তাই তো? এবার ধরো তোমাকে একটা প্রজেক্ট বানাতে দিয়েছে, যেখানে ধরো আমি এখন যদি একটা ওপেন করি উইন্ডো, তাহলে আমার একটা ফাইল রেডি হচ্ছে, তাই তো? এবার তোমাকে বলে তুমি এরকম সেম লেখা থাকবে আমাকে 10খানা ফাইল রেডি করে, 10খানা। এবার কি করবে, তুমি একটার মধ্যে লিখে বাকিগুলো আমি একটা একটা ওপেন করে আমি কপি পেস্ট করতে পারি, করলে হয়ে যাবে, দিয়ে সাবমিট করে দিলে। এবার তোমাকে বললো আমার কোথাও একটা ভুল হয়েছে, ভুলটা যখন বললো কারেকশন করো, প্রত্যেকটার মধ্যে কারেকশন করবে। তখন কি প্রত্যেকটা আমাকে একটা করে ওপেন করে করে কারেকশন করতে হবে, তাই তো করতে হবে, সেটা তো আর তো কোনো এ নেই। একটার মধ্যে কারেকশন করলে বাকিগুলো তো আমাকে করতে হবে। কিন্তু নিউ উইন্ডো করলে কি হয় দেখো, ইকুয়ালস টু র্যান দিয়ে আমি প্যারাগ্রাফ ইনসার্ট করে নিলাম, হলো। আচ্ছা এবার ধরো এখানে যা লেখার আমার লেখা কম। এবার ধরো এরকমই ধরো আমার অনেকগুলো এরকম লেখা আছে, আমি যদি এখানে কিছু ডিলিট করি আমার কি অটোমেটিক্যালি অন্য ফাইলে ডিলিট হয়ে যাবে? না। কিন্তু আমি যদি এখানে ভিউতে গিয়ে নিউ উইন্ডোতে ক্লিক করলাম একবার জাস্ট, দেখো আমাকে কিন্তু আরেকটা উইন্ডো ওপেন করে দিয়েছে। দেখো আমি এখানে লেফট ক্লিক করছি, দেখো কটা উইন্ডো ওপেন আছে? দুটো। তাহলে একটা কি ডকুমেন্ট 1 একটা ডকুমেন্ট 1 ওটারই সেম লেখা, দেখো তোমাকে লিখতেও হচ্ছে না, কপি পেস্টও করতে হচ্ছে না, জাস্ট নিউ উইন্ডোতে ক্লিক করে এর মধ্যে যা লেখা আছে সব ওর মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে, হলো। এবার ধরো এখান থেকে আমি কিছু একটা ডিলিট করবো, আমার ভুল হয়েছে, দেখো সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলাম, ডিলিট করলাম। সেকেন্ড প্যারাগ্রাফটা ডিলিট করেছি, কোন উইন্ডো থেকে ডিলিট করেছি একটু দেখে নাও, কি ডকুমেন্ট 1 2 থেকে, তাই তো? তাহলে আমি আরেকটা উইন্ডোতে যাচ্ছি, ডকুমেন্ট 1 যাচ্ছি, ক্লিক করলাম, দেখে নাও সেকেন্ড প্যারাগ্রাফটা এটা থেকেও ডিলিট হয়েছে। আরেকবার দেখাচ্ছি কি ডিলিট করলাম সেটা একটু খেয়াল রাখবে। এখান থেকে আমি সেভ টাইম ইন ওয়ান এটাকে ডিলিট করছি, কোন উইন্ডো থেকে দেখো, ডকুমেন্ট 1 উইন্ডো থেকে ডিলিট করে দিলাম, হলো। এবার ডকুমেন্ট 2 উইন্ডোতে যাও, হয়েছে? তাহলে একটার মধ্যে যা কাজ করো তুমি 10খানা উইন্ডো এরকম ওপেন করো, 10খানার মধ্যে সেম চেঞ্জ বোঝা গেল? শুধু একই লেখা ক্ষেত্রে, একই লেখা তোমার যা আছে ওটা যদি সেম থাকে তবে, আলাদা আলাদা হলে আলাদা আলাদা। আচ্ছা নেক্সট তারপরে কি আছে দেখো, অ্যারেঞ্জ অল। এবার কি আমাকে উইন্ডো যখন আমি দেখছি কি একবার এখানে ক্লিক করে করে দেখতে হচ্ছে, তাই তো? অ্যারেঞ্জ অল করলে চলে যাবো, দুটো উইন্ডো এই পাশাপাশি ওপর নিচে দেখতে পাবো, ওপর নিচে আমাকে দেখিয়ে দিয়েছে। এবার এটা ভালো বুঝতে পারবে, দেখো এখানে ভিডিও প্রোভাইডস এরকম আছে, এখানে এরকম আছে। এবার ধরো এখানে আমি ডিলিট করছি বা এখান থেকে ডিলিট করছি, বুঝতে পারবে তাহলে, দেখো ডিলিট হচ্ছে দুটোতে। এবার বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো নেক্সট এখানে কি আছে, স্প্লিট। স্প্লিটের কাজটা কি, আমি ধরো এখান থেকে একটা মিনিমাইজ করে দিচ্ছি, যে ধরো এখান থেকে আমি স্প্লিট করবো, এখান থেকে কার্সার রাখলাম, রেখে দেখো স্প্লিটে ক্লিক করলাম, কি হয় ওখান থেকেই দেখো আমার পুরো আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ না, এখানে তো আমি কোথা থেকে স্প্লিট করবো সেটার জন্য কার্সার, তাহলে দেখো ওখান থেকে আমাকে স্প্লিট করে দিয়েছে। তারপরে স্প্লিটে ক্লিক করলে আমার স্প্লিট হবে।
দেখো রিমুভ স্প্লিট করলে আগে যেমন ছিল ওরকমই চলে আসবে। আমার একটা উইন্ডোকে স্প্লিট করা যাবে ভাঙার জন্য, দুটো আলাদা আছে। না না পেজটা পুরোটাই থাকবে। আচ্ছা দেখো এখানে কাঁচা রাখলাম, রেখে স্প্লিটে ক্লিক করলাম, দেখো পেজটা গোটাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার রিমুভ, এটা কেন সেমই কাজ, দেখো আমি যদি এখান থেকে কিছু ডিলিট করি ওখানেও সেম ডিলিট হবে, তাই তো। এটা আমি ডিলিট করছি বলে আমার ডিলিট হচ্ছে, কিন্তু এই স্প্লিট করলে কি হয় দেখো, নিউ উইন্ডো আর স্প্লিটের কিছুটা একই কাজ, কিন্তু নিউ উইন্ডো করলে কি হচ্ছে আমাকে আলাদা করে একটা উইন্ডো ওপেন করছে, যেখানে দেখো আমি এই ট্যাবগুলো সব পাচ্ছি, কিন্তু স্প্লিট করলে কি এখানে ট্যাবগুলো কিছু পাচ্ছি না। তুমি এখানে যাই কাজ করো, এখানে এখানে কাজ করো তবে কিন্তু এখানে কাজ হবে। ওখানে যেমন কি আমি যে উইন্ডোর মধ্যে কাজ করি, যে কোনো একটাতে কাজ করি ওটা তো ডাইরেক্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু এর মধ্যে কোনো কাজ করতে পারবো না, ওখানে চেঞ্জ করলে তবে এখানে চেঞ্জ হবে। আচ্ছা রিমুভ করে দিলাম, নেক্সট তারপরে দেখো, আচ্ছা সুইচ উইন্ডো, এখন আমি যে উইন্ডোটায় আছি সেটাই আমাকে দেখাচ্ছে 2, 1-এ ক্লিক করলে আমাকে 1টা দেখাবে, 1-এ ক্লিক করলাম দেখো আরেকটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা লাস্ট এবার আছে ম্যাক্রো। ম্যাক্রোর এখানে কি কাজ, ম্যাক্রো মানে হচ্ছে এখানে রেকর্ড করা, ঠিক আছে। যে আমি ধরো কোনো একটা শেপ বা পিকচার আমি ইনসার্ট করছি, ওটাকে রেকর্ড করে রাখি, যে আমাকে তাহলে কি হবে, যে আমি ধরো এই পেজের মধ্যে একটা পিকচার আমি ইনসার্ট করলাম, করার পর আমার ধরো 5 নম্বর পেজে সেম পিকচারটা লাগবে, তখন কি হবে আমাকে ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে আলাদা আলাদা করে ইনসার্ট করতে হবে, কিন্তু রেকর্ড করে রাখলে কি তুমি জাস্ট একটা শর্টকাট কি প্রেস করে অটোমেটিক্যালি পিকচারটা ইনসার্ট হয়ে যাবে, শর্টকাট ওটা ইনসার্ট হয়ে যাবে। তাহলে দেখে নাও, আমরা যেভাবে ফোনে রেকর্ডিং করি, সাউন্ড রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং, ফার্স্টে কি করে আমাকে স্টার্ট রেকর্ডিং করতে হবে, তাই তো যেটা রেকর্ডিং করা দরকার রেকর্ডিং হয়ে গেলে স্টপ রেকর্ডিং করি, তারপর ওটাকে আমরা প্লে করি। এখানেও সেম দেখো, আমি ম্যাক্রো ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করছি, ভিউতে যাচ্ছে, এখানে গিয়ে ম্যাক্রো ড্রপ ডাউন অ্যারোতে গেলাম, ফার্স্টে কি করব, রেকর্ড ম্যাক্রো, রেকর্ডিংটা আমাকে অন করতে হবে, তাহলে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম, ক্লিক করতে থাকো। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে যে আমি কি দিতে চাই, বাটন দিয়ে, মানে শর্টকাট কি রেখে দেবো, আমি বাটন দিয়ে করতে চাই না কিবোর্ড দিয়ে, আমি কিবোর্ড দিয়ে করবো, তো এখানে আমি কিবোর্ড সিলেক্ট করবো। এবার আবার আমাকে জিজ্ঞেস করছে তোমরা কি শর্টকাট কি দিতে চাও, কিবোর্ড, তুমি যে কোনো শর্টকাট দিতে পারো, আমি ধর এখানে কন্ট্রোলের সাথে আমি কিউ দিয়ে দিলাম, তাহলে যখন আমি ম্যাক্রো রান করবো তখন আমাকে কি দিতে হবে, কন্ট্রোল প্লাস কিউ হলো। এখানে এটাকে অ্যাসাইন করে দেবে, অ্যাসাইন না করলে কিন্তু শর্টকাটটি কাজ করবে না, অ্যাসাইন করে দিলাম, করে ক্লোজ করে দিলাম। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, দেখো পাশে পাশে দেখো দিয়ে দিয়েছে আমাদের একটা আইকন রেকর্ডিং। এবারে কি করবো, একটা পিকচার ইনসার্ট করে বলেছি, তাহলে ইনসার্টে যাচ্ছি, পিকচার্সে যাচ্ছি, দিস ডিভাইস থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। ইনসার্টে ক্লিক করলাম, দেখো ইনসার্ট হয়ে গেছে। তাহলে এবারে কি করব, ভিউতে যাব, ম্যাক্রোতে যাচ্ছি, ম্যাক্রোটাকে জাস্ট স্টপ করে দিয়েছি, হলো স্টপ করে দিলাম। এবার আমাকে কি রেকর্ড হয়েছে এবার আমি দেখবো, এটাকে ডিলিট করে দিচ্ছি, করে ম্যাক্রোতে গেলাম, ভিউ ম্যাক্রো, ম্যাক্রোর নাম কি ছিল, ম্যাক্রো 1, রান করলাম, দেখো না পিকচারটা ইনসার্ট হয়েছে। এবার দেখো আমি শর্টকাট কি দিয়েছিলাম, কন্ট্রোল প্লাস কিউ। এবার তুমি পেজে যে কোনো পেজে যাও, আমি পরে 3-4টে পেজ ইনসার্ট করে নিচ্ছি, আমি এই পেজে ইনসার্ট করবো, তাহলে কন্ট্রোলের সাথে কিউ প্রেস করলাম, ইনসার্ট হয়েছে। তুমি যতবার কন্ট্রোল কিউ প্রেস করবে দেখো যে কোনো ছবির ক্ষেত্রে আমরা সেই ছবিটাকে সেভ করে রাখবো, ফটো শেপ যা খুশি যেটাকে রেকর্ড করে রাখবো সেটাই ইনসার্ট। তুমি যদি লেখা করে রাখো লেখাও হবে, ডিলিটও করা যাবে। দেখো ম্যাক্রোতে যাচ্ছি, ডিলিট অবশ্যই করে দেবে, কারণ দেখো আমি এখানে কি করেছি, যে কন্ট্রোলের সাথে কিউ দিয়েছি। এবার প্র্যাকটিক্যালি যখন তোমার প্র্যাকটিস অনেকে কি করে, কন্ট্রোল সি দিয়ে দেয়, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে সে করে চলে গেল। এবার কন্ট্রোল সি দিয়ে কি কাজ, কপি হয়। এবার সে যখন ওই মেশিনে বসে, পরের জন যেই বসুক, সে যখন কন্ট্রোল সি দিয়ে কপি করতে যাবে তখন কি হবে, ম্যাক্রো রান করবে, বোঝা গেল। তাহলে যেটাই করো করে ডিলিট করে দেবো। দেখো ভিউ ম্যাক্রোতে যাবে, দেখো ম্যাক্রো 1টা সিলেক্ট করলে এখানে দেখো ডিলিট আছে, ডিলিট করে দেবে, করে ইয়েস করে দেবে। এবার দেখো তুমি কন্ট্রোল কিউ প্রেস করো, শর্টকাটকে আমি রিমুভ করে দিই, বোঝা গেল। তাহলে ম্যাক্রোর কাজ নাও তোমাদের ওয়ার্ড কমপ্লিট। পরের দিন সবাই ওয়ার্ডটা পুরোটা কমপ্লিট করে রাখবে, পরের দিন থেকে এক্সেল স্টার্ট হবে। আর এক্সেল স্টার্ট হচ্ছে সবাইকে বলছি, এক্সেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা ক্লাস যদি মিস করো পরের দিন কিন্তু কিছু বুঝতে পারবে না।
তাই সবাইকে বলছি অ্যাবসেন্ট কম করো এক্সেলের ক্লাসে, ঠিক আছে? আর পরে যারা যারা এসছে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও তুমি আসলে, গ্রুপে দেখো নামটা লিখে দাও।